ভূতের গল্প শুনতে পছন্দ করেন না এই রকম বাঙালি খুঁজে পাওয়া ভার। সেটা কনকনে শীতের রাত হোক, অথবা ঝমঝমে বর্ষার সন্ধে, অথবা খুব গরমের দুপুর। পরিস্থিতি যেমনই হোক না কেন, সময়টা যেমনই হোক না কেন, ভূতের গল্প সবসময়ই আমাদের মনে একটা ভিন্ন আবেদন সৃষ্টি করে। আর বাংলা সাহিত্যের অন্য সমস্ত ধারার মতন ভূতের গল্পের ধারাতেও যিনি সর্বপ্রথম একটা অন্য ধরনের আবেদন নিয়ে এসেছিলেন, তিনি হলেন বাংলা সাহিত্যের বিখ্যাততম একজন সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রখ্যাত একটি গল্প মণিহারা নিয়ে আলোচনা করব, যে গল্পটা মূলত অতিপ্রাকৃত রসের গল্পরূপে বাংলা সাহিত্যে জনপ্রিয় হয়ে রয়েছে। আদৌ কি মণিহারা ভূতের গল্প? রবীন্দ্রনাথ ঠাকুর কি সত্যি সত্যি কোনো সরাসরি ভূতের গল্প রচনা করেছেন, নাকি তার প্রত্যেকটি ভূতের গল্পের অন্তরালে রয়েছে কোনো ভিন্ন সাইকোলজিক্যাল থট? আজকে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। বাণীপীঠ শিক্ষাঙ্গনের আরও একটি আলোচনায় সকল ছাত্রছাত্রী এবং সাহিত্যপ্রেমী মানুষকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি সেনগুপ্ত। আজকে আমার আলোচ্য বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মণিহারা গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়ে বাংলা সাহিত্যের আলোচনা অসম্পূর্ণ। ভিন্ন ভিন্ন স্বাদের বহু ছোট গল্প রচনা করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তিনি। বলা ভালো, বাংলা ছোট গল্পের একদম জন্মলগ্নে যে সমস্ত সাহিত্যিকের হাত ধরে বাংলা ছোট গল্প সমৃদ্ধ হয়েছিল, তাদের মধ্যে একদম প্রথম সারির অগ্রগণ্য একজন সাহিত্যিক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার লেখা মণিহারা গল্পটি অপূর্ব সুন্দর ভিন্ন স্বাদের একটি ছোট গল্প, যেখানে একদিকে রয়েছে ভৌতিক স্বাদ এবং অন্যদিকে রয়েছে স্বামী স্ত্রীর সম্পর্কের এক ভিন্ন রসায়ন। গল্পটি শুরু হচ্ছে একজন ব্যক্তির একটি নদীর ঘাটে বসে থাকার মধ্যে দিয়ে। সন্ধ্যা নেমে আসছে, সূর্য অস্তমিত। এইরকম একটি পরিস্থিতি বা পজিশন ভূতের গল্পের প্রেক্ষাপট বা পটভূমি সৃজনের জন্য আদর্শ। এইরকম পজিশন বা পরিস্থিতিতে একজন বিদেশি ব্যক্তি একটি গ্রাম্য ভগ্নপ্রায় নদীর ঘাটে একটি ভগ্নপ্রায় প্রাসাদের ধারে একাকী বসে আছেন। এমন সময় হঠাৎ করে সেখানে উপস্থিত হন আরেকজন আগন্তুক ব্যক্তি। সেই আগন্তুক ব্যক্তি নদীর ঘাটে উপস্থিত হয়ে পূর্ব থেকে যে ব্যক্তি বসেছিলেন তাকে জিজ্ঞেস করেন, আপনি কে? এখানে কি উদ্দেশ্যে আপনার আগমন? তো পূর্ব থেকে নদীর ঘাটে বসে থাকা সেই ব্যক্তি তাকে উত্তরে বলেন, আমি এখানে হাওয়া বদলের জন্য এসেছি। আমি পেশায় একজন ব্যবসায়ী, কাঠ, হরিতকি প্রভৃতি বিভিন্ন দ্রব্যের ব্যবসা করে থাকি আমি। তো যখন সেই আগন্তুক ব্যক্তি পূর্ব থেকে ঘাটে বসে থাকা ব্যক্তিকে জিজ্ঞেস করেন যে এখানে আপনি থাকবেন কোথায়, তখন সেই ব্যক্তি জানান যে এই যে নদীর ঘাটে ভগ্নপ্রায় প্রাসাদ অর্থাৎ বাড়িটি রয়েছে, এইখানে আমি থাকবো। তখন আগন্তুক ব্যক্তি একটু চমকে ওঠেন এবং অবাক হয়ে তাকে বলেন, আপনি জানেন এই বাড়িটার পূর্ব ইতিহাস কি রয়েছে? এই প্রসঙ্গ ধরেই কিন্তু মণিহারা গল্পের যে মূল কাঠামো বা স্ট্রাকচার, সেখানে প্রবেশ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেখুন কত সুন্দর গল্পের মধ্যে গল্প বুনে দেওয়ার যে কত সুন্দর একটা স্টাইল, সেটা এখানে অবলম্বন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পটা শুরু হয়েছিল দুজন আগন্তুক ব্যক্তির কথোপকথনের মধ্যে দিয়ে। তারপর একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে গল্প বলছেন। এইভাবে করে কিন্তু মূল গল্পে প্রবেশ করছেন গল্পকার। এরপর আমরা প্রসঙ্গক্রমে জানতে পারি যে আগন্তুক ব্যক্তি এখানে গল্প কথক, তিনি এই অঞ্চলেরই একজন স্কুল মাস্টার। এবং যেহেতু তিনি পেশায় একজন স্কুল মাস্টার, তাই আমরা বুঝতেই পারি তার মধ্যে একটা সাহিত্য রসের প্রবণতা রয়েছে, তার মধ্যে একটা কল্পনা শক্তির বিকাশ অটোমেটিক্যালি রয়েছে। তিনি এরপর বলতে শুরু করেন ওই ভগ্নপ্রায় প্রাসাদের পূর্ব ইতিহাস। ওই ভগ্নপ্রায় প্রাসাদটি প্রকৃতপক্ষে ফণীভূষণ বাবু নামক এক ব্যক্তির প্রাসাদ, যে ব্যক্তিটি ছিলেন একজন বড় ব্যবসায়ী। এই ব্যক্তি এবং তার স্ত্রী মণিমালিকা ওই প্রাসাদের প্রকৃত মালিক ছিল এবং একদা তারা দুজন এখানে সুখেই ঘর বসতি করতেন। এবার প্রসঙ্গক্রমে ওই স্কুল মাস্টার ব্যক্তি এই ফণীভূষণ এবং মণিমালিকার দাম্পত্য জীবনকে কেন্দ্র করে কিছু নিজস্ব বক্তব্য দিতে শুরু করেন আলোচ্য গল্পে। তিনি বলেন, স্ত্রী জাতি হচ্ছে প্রকৃতপক্ষে এমন একটি জাতি যারা একটু কড়া মেজাজের স্বামী প্রকৃতপক্ষে পছন্দ করে।
তো খুব ঝালযুক্ত খাদ্য যতক্ষণ না তারা খাচ্ছে ততক্ষণ যেমন তাদের রসনা তৃপ্তি হয় না, ঠিক তেমনই যতক্ষণ না স্বামী তাদেরকে কড়া হাতে সামলে রাখবে বা সমঝে রাখবে ততক্ষণ স্ত্রীদের প্রকৃতপক্ষে সামলে রাখা যায় না। তো ফণীভূষণ বাবু নামক ব্যক্তিটি ছিলেন খুবই সহৃদয় ব্যক্তি। তার মতন ভালো মানুষ পৃথিবীতে আর দুটি ছিল না, এবং তিনি ছিলেন নারী স্বাধীনতায় বিশ্বাসী। তার স্ত্রী মণিমালিকা ছিলেন অপূর্ব সুন্দরী। এই বিষয়টিকে জনৈক স্কুলমাস্টার উল্লেখ করেছেন জীবনের উপদ্রব রূপে। আমরা এখানে বুঝতে পারি জনৈক স্কুলমাস্টার ব্যক্তিটি প্রকৃতপক্ষে স্ত্রী স্বাধীনতার বিরোধী। তাই স্ত্রীর সুন্দরী হওয়া, শিক্ষিতা হওয়া বা স্বস্বাধীনতায় স্বাধীন হওয়াটাকে তিনি খুব একটা ভালো চোখে দেখেননি। এখানে তিনি বলছেন মণিমালিকার অতিরিক্ত স্বাধীনতা পাওয়া, শিক্ষিতা হওয়া এবং সুন্দরী হওয়াটাই তার উল্টোপাল্টা চিন্তা ভাবনার বা উল্টোপাল্টা জীবনে পদক্ষেপ গ্রহণ করার কারণ হয়েছে। তার কারণ আমরা গল্পের পরবর্তী পদক্ষেপে দেখব মণিমালিকা জীবনে এমন একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল যেটা তার জন্যই ক্ষতিকর হয়েছিল। গল্পের মূল পটভূমি এইরূপ। ফণীভূষণ এবং মণিমালিকার জীবন খুব ভালোই কাটছিল। ফণীভূষণ খুব একজন সুপুরুষ, ভালো একজন ব্যক্তি এবং তিনি নিজের স্ত্রীকে খুব আদর যত্নে রেখেছিলেন। তাই মণিমালিকা সারা জীবনই অযাচিতভাবে প্রচুর ধনরত্ন, শাড়ি, আদর, ভালোবাসা, পোশাক পরিচ্ছদ প্রভৃতি তার স্বামীর থেকে পেয়ে যেতেন। সেই কারণে সংসার জীবনে তাকে কোনো কিছুই দিতে হতো না, দেওয়ার থেকে পেতেই তিনি বেশি অভ্যস্ত ছিলেন। জনৈক স্কুলমাস্টার অর্থাৎ গল্পকথকের ভাষায় এটাই ছিল মণিমালিকার জীবনের ট্র্যাজেডি। তিনি ছিলেন নিঃসন্তান। নিঃসন্তান মণিমালিকার পক্ষে সংসারে দেওয়ার জন্য কিছু ছিল না বলে তার জীবনের একমাত্র অবলম্বন ছিল তার শাড়ি, গহনা, পোশাক পরিচ্ছদ, এই সমস্ত যে মেটেরিয়ালিস্টিক গুডসগুলো রয়েছে, অর্থাৎ যে সমস্ত সামগ্রীগুলো তার রয়েছে সেইগুলি। বিশেষ করে গহনার প্রতি মণিমালিকার ছিল অসম্ভব একটা আকর্ষণ। তিনি নিজের গহনাগুলিকে প্রচণ্ড ভালোবাসতেন। ফণীভূষণও যখন তখন স্ত্রীর এই গহনা প্রীতি চরিতার্থ করার জন্য তাকে প্রচুর পরিমাণে গহনা গিফট করতেন বা গহনা তাকে পুরস্কার হিসেবে দিতেন, এবং তাতে করে মণিমালিকা খুব খুশি হতেন। পরবর্তীকালে একদিন এমন একটা পরিস্থিতি উদ্ভূত হয় যে ফণীভূষণের ব্যবসায় তিনি ক্ষতির মুখ দেখেন, অর্থাৎ তার যে ব্যবসা সেই ব্যবসায় তিনি ক্ষতিগ্রস্ত হন, এবং এমন একটা পরিস্থিতি এসে দাঁড়ায় যে বেশ কিছু অর্থ বিনিয়োগ না করতে পারলে তিনি নিজের ব্যবসাটা রাখতে পারবেন না। সেই মুহূর্তে ফণীভূষণের একটু অর্থাভাব চলছিল। তো এইরকম পরিস্থিতিতে স্বামীরা সাধারণত যেটা করে থাকেন, আপাতত স্ত্রীর গহনাগাটি বন্ধক দিয়ে নিজের ব্যবসা বা কোনো সমস্যা সমাধানের চেষ্টা করেন। পরে সেই সমস্যা মিটে গেলে স্ত্রীকে আবার গহনা গড়িয়ে দেওয়াই যায়। এবং বেশিরভাগ পারিবারিক নারীরা অর্থাৎ স্ত্রীরা কি করে, স্বামীর বিপদে নিজের গহনা অবলীলাক্রমে দিয়ে দেয়। কিন্তু মণিমালিকা ছিল অন্য ধাতের মহিলা। সে কিন্তু নিজের গহনাকে নিজের স্বামীর থেকেও কোনো কোনো ক্ষেত্রে বেশি হয়তো ভালোবাসত। তাই সে যখন দেখলো স্বামী বিপদে পড়েছে, হয়তো এবার তার গহনার দিকে নজর পড়তে পারে, সে নিজের গহনা বাঁচাবার তাগিদে স্বামীকে উপেক্ষা করে সমস্ত গহনা নিয়ে পিতৃগৃহে পদার্পণের একটা সিদ্ধান্ত গ্রহণ করলো, এবং সে বিশ্বাসযোগ্য রূপে নিজের দূরসম্পর্কের ভাই মধুসূদনকে অবলম্বন করলো। যদিও এই মধুসূদন ছিল প্রচণ্ড খল চরিত্রের একজন ব্যক্তি। মধুসূদনের চিরকালই মণিমালিকার গহনার দিকে লোভ ছিল। তাই মধুসূদন মণিমালিকাকে আশ্বাস দিল যে তুমি তোমার গহনাগুলো নিয়ে আমার সঙ্গে চলো, আমি তোমায় নির্বিঘ্নে তোমার পিতৃগৃহে অর্থাৎ বাপের বাড়িতে পৌঁছে দেব। কিন্তু প্রকৃতপক্ষে মণিমালিকা এটা জানতো না যে মধুসূদন এটা ভেবেছিল যে পথে সে কোনোভাবে মণিমালিকার থেকে ওই গহনাগুলি নিজের হস্তগত করবে। মণিমালিকা একদিকে বোকা হলেও একদিকে বুদ্ধিমান ছিল। সে একদিকে নিজের স্বামীকে বিশ্বাস না করে মধুসূদনের মতন একটি ঠক জোচ্চোরকে বিশ্বাস করে বোকামি করেছে, আবার অপরদিকে নিজের গহনা যাতে সহজে অপরের হস্তগত না হয়ে যায়, তাই যেদিন সে পিতৃগৃহে যাওয়া স্থির করেছে, গহনাগুলি কোনো বাক্সে বা পুটুলিতে না নিয়ে গিয়ে সে সমস্ত গহনা একটি একটি করে নিজের শরীরে পরে নিয়েছে, যাতে করে কেউ যদি গহনা তার থেকে কেড়ে নিতে চায় তাকে না বধ করে গহনা নেওয়া তার পক্ষে সম্ভব না হয়। এইভাবে করে মণিমালিকা নিজের পা থেকে মাথা পর্যন্ত মণি মাণিক্যের আবরণে সজ্জিত হয়ে এবং নিজেকে কাপড় চাদরের আবরণে ঢেকে মধুসূদনের সঙ্গে নিজের স্বামীর কোনো রকম পারমিশন বা অনুমতি না নিয়ে গৃহত্যাগ করেছে, যেটা খুবই গর্হিত কাজ।
যদিও ফণীভূষণ এতটাই ভালো মানুষ ছিলেন যে নিজের স্ত্রীর অনুমতি ছাড়া তিনি স্ত্রীর একটি গহনাও কিন্তু স্পর্শ করতেন না নিজের ব্যবসার জন্য। যাই হোক, এর পরবর্তী ঘটনাক্রমে দেখা গেছে যে মণিমালিকাকে কিন্তু আদৌ মধুসূদন তার পিতৃগৃহে পৌঁছে দেয়নি। মাঝখানে কি হয়েছে সেই ঘটনা রবীন্দ্রনাথ ঠাকুর ব্যক্ত করেননি গল্পে। এরপর দেখা গেছে বেশ কিছুদিন পর ফণীভূষণ নিজেই একজন কর্মযোগী পুরুষের মতন নিজের যে ব্যবসার সমস্যা সেটা সমাধান করতে সক্ষম হয়েছেন। এবং শুধু যে তিনি নিজের ব্যবসার সমস্যা মিটিয়েছেন, অর্থনৈতিকভাবে সক্ষম হয়েছেন তাই নয়, নিজের স্ত্রীর জন্য আরও একটি গহনা গড়িয়ে নিয়ে ফিরে এসছেন নিজের বাড়িতে। কিন্তু ততদিনে তিনি ফিরে এসে দেখছেন তার ঘর শূন্য। তার কারণ মণিমালিকা তো বাপের বাড়ি গমন করেছে। যদিও ফণীভূষণ ভেবেছিলেন এতদিনে মণিমালিকা নিশ্চয়ই গহনা বাপের বাড়িতে রেখে ফিরে এসছে, কিন্তু তিনি এসে দেখছেন তখনও মণিমালিকা ফিরে আসেনি। ভীষণ মন খারাপ করে তিনি নিজের যে শয়নকক্ষ সেখানে অবস্থান করছেন রাত্রিবেলা, এবং নিজের যে পালঙ্ক তার পাশের টেবিলে তিনি রেখে দিয়েছেন সেই বহুমূল্য গহনাটি, যেটা তিনি স্ত্রীকে দেবেন বলে কিনে এনেছিলেন। এরপরই শুরু হয়েছে বিভিন্ন রকম রহস্য রোমাঞ্চে মোড়া অলৌকিক কর্মকাণ্ড। প্রায় প্রত্যেক দিন রাতেই ফণীভূষণের মনে হয়েছে তিনি যখন ঘুমিয়ে পড়েন তখন যেন কিছু অশরীরী কর্মকাণ্ড ঘটে চলে সমগ্র বাড়ি জুড়ে। নদীর ঘাট থেকে কেউ যেন একটা ধীরে ধীরে উঠে আসে সমগ্র যে বাড়ি রয়েছে সেই বাড়ি জুড়ে। তার যেন সমগ্র শরীরে গহনা পরা এবং সেই অশরীরী উপস্থিতি টের ফণীভূষণ। কিন্তু যখনই তিনি তাকে স্পর্শ করতে যান, তাকে দেখতে চান, ছুটে ঘর থেকে বেরিয়ে যেতে চান, তিনি কাউকে আর দেখতে পান না। হাওয়ার মতন সব কিছু যেন হাওয়াতে মিলিয়ে যায়। পরপর 2-3 রাত এই ঘটনা ঘটার পর একদিন ফণীভূষণ ঠিক করেছেন তিনি চুপ করে শুয়ে থাকবেন। সেই অশরীরীকে পুকুরের ঘাট থেকে সম্পূর্ণ নিজের শয়নকক্ষে তিনি প্রবেশ করতে দেবেন। তারপর তিনি তাকে দেখতে চান সে কে। যদিও তিনি অনুভূতিতে ততদিনে বুঝতে পেরে গেছেন সেই অশরীরী প্রকৃতপক্ষে মণিমালিকা, তার একান্ত প্রিয়তমা স্ত্রী, যে স্ত্রীকে তিনি এতদিন না দেখতে পেয়ে আকুল হয়ে রয়েছেন। এর মাঝখানে অবশ্য ঘটে গেছে আরও কিছু ঘটনা। ফণীভূষণ ফিরে আসার পর তিনি নিজের স্ত্রীর খোঁজ করতে বাপের বাড়িতে লোক পাঠিয়েছিলেন। সেখানে লোক পাঠিয়ে জানা গেছে যে সেখানে কিন্তু কেউ যায়নি, অর্থাৎ মণিমালিকা নিজের পিতৃগৃহে পৌঁছায়নি। এবং তারপর থেকে মণিমালিকা বা তার দূর সম্পর্কের ভাই মধুসূদন কারোরই কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনা একটা মাত্রই দিকে ইঙ্গিত করে যে মধুসূদন কোনো দুরভিসন্ধি নিয়ে মণিমালিকাকে তার বাড়ি থেকে বের করেছিল অত গয়না সহ, এবং সম্ভবত অত গয়না দেখে একসঙ্গে তার লোভ সামলাতে না পেরে মধুসূদন মণিমালিকাকে হত্যা করেছে এবং তার গয়নাগুলো সে লুণ্ঠন করে নিয়েছে। এই বীভৎস ঘটনা সকলে কিন্তু মনে মনে কল্পনা করছে, কেউ এখনো এর সত্যতা জানে না। এরপর থেকে এই অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে যে ফণীভূষণ অনুভব করেন কোনো একটা অশরীরী আত্মার উপস্থিতি তার বাড়ির চারিদিকে ঘটছে, এবং সেই অশরীরী আত্মা তার বাড়ির যে জলের ঘাট সেখান থেকে উঠে সমগ্র খিড়কি দেউড়ি অতিক্রম করে, সমগ্র উঠোন প্রাঙ্গণ অতিক্রম করে শয়নকক্ষ পর্যন্ত আসতে চাইছে। ধীরে ধীরে ফণীভূষণ সেই অশরীরীকে নিজের গৃহে আসার একটা পথ করে দিতে চেষ্টা করেন, এবং তিনি বাড়ির সমস্ত ঠাকুর চাকরদের ছুটি দিতে শুরু করেন যে তারা থাকলে, বেশি লোকজন থাকলে সে আসতে পারবে না, এইরকম একটা অনুভূতি তিনি করতে পারেন। এবং তিনি সেই সুযোগটা তাকে করে দিতে চান, কারণ সে তো আর কেউ নয়, সে তার প্রিয়তমা পত্নী মণিমালিকা। এবং একদিন রাত্রে অবশেষে অসীম ধৈর্যের সঙ্গে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে থেকে অপেক্ষা করেন তিনি সেই চরম মুহূর্তের, যেই মুহূর্তে তিনি অনুভব করেন যে সেই অশরীরী অবশেষে তার দৈহিক যে একটা উপস্থিতি সেটা নিয়ে একদম তার বিছানার পার্শ্বে এসে উপস্থিত হয়েছে। তার দেহের ঠুংঠাং শব্দ, গহনার শব্দ, নুপুরের শব্দ শোনা যাচ্ছে একদম তার খাটের পাশে। তখন সেই মুহূর্তে ধীরে ধীরে চোখ মেলে চেয়ে দেখেন ফণীভূষণ, এবং এক অদ্ভুত রোমাঞ্চকর ভয়ঙ্কর দৃশ্য দেখে তার চোখের পাতা স্থির হয়ে যায়। তিনি দেখেন তার খাটের পার্শ্বস্থিত যে টেবিলে তিনি মণিমালিকার জন্য একটি গহনার বাক্স এনে রেখে দিয়েছিলেন, সেই টেবিলে সেই গহনার বাক্সর দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে একটি নরকঙ্কাল,
এবং সেই নরকঙ্কালের পা থেকে মাথা পর্যন্ত সমগ্র দেহে তিল ধারণের স্থান নেই, শুধুমাত্র মণিমাণিক্য মণ্ডিত গহনায় সেই কঙ্কাল ঢাকা। এবং তার যে চোখের যে কোটর, সেই চোখের কোটর থেকে এক অদ্ভুত দৃষ্টি যেন লেহন করছে ফণিভূষণের সমস্ত শরীর, এবং সেই গহনার দিকে সে তার সেই কাষ্ঠ অঙ্গুলিগুলো, সেই কঙ্কালের যে আঙুল, সেগুলো বাড়িয়ে দিচ্ছে, গহনাটা সে নেবে, এবং সেই হাতটা যে সে বাড়িয়ে দিচ্ছে, সেই হাতের সমস্ত আঙুলে মণিমাণিক্য মণ্ডিত সমস্ত আংটি, তার যে বর্ণচ্ছটা দীপ্তি, সেগুলো প্রকাশ পাচ্ছে। কিন্তু সেই আঙুলে কোনো মাংস নেই, কোনো রক্ত নেই, কোনো প্রাণের ছোঁয়া নেই। সেই আঙুলে শুধু রয়েছে কঙ্কালের যে সাদা ঝকঝকে হাড়, সেই হাড়ের একটা যে ছটা, সেইটা। এই বীভৎস দৃশ্য দেখার পরে ফণিভূষণ সম্মোহিতের মতন সেই কঙ্কালের পিছু পিছু হাঁটতে থাকেন, এবং সেই কঙ্কাল তাকে আঙুল দিয়ে নিজের দিকে আকর্ষণ করে, তাকে চলে আসতে বলে তার সঙ্গে। এরপর ফণিভূষণ ধীরে ধীরে এগিয়ে যান এবং সেই কঙ্কাল তাকে নিয়ে চলে সেই জলের দিকে, যে জলে নৌকা করে গমন করেছিল মণিমালিকা তার সুখের গৃহ ছেড়ে, তার স্বামী ছেড়ে। এবং এরপর ফণিভূষণ যখন ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামতে থাকেন ঘাটের অভিমুখে, এবং ঘাটের শেষ প্রান্তে যখন জলে তার পাটা পড়ে, তখন তার সংবিত ফিরে যায়, তার তন্দ্রা কেটে যায়। তিনি বুঝতে পারেন যে তিনি মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন, কিন্তু তখন তার আর কিছু করার থাকে না। তার কারণ তার সমস্ত স্নায়ু তখন অবসন্ন হয়ে গেছে, তার শরীর তখন আর কাজ করছে না। তিনি কিছু করতে না পেরে জলের মধ্যে একরকম অবসন্ন হয়ে, একরকম চৈতন্যহীন হয়ে পড়ে যান। এখানেই গল্পটি সমাপ্ত। গল্পের যে অলৌকিক রস, গল্পের যে একটা রোমাঞ্চকর যে দিক, সেটা এখানেই শেষ হয়ে যায়। স্কুল মাস্টার তার গল্প থামান। প্রকৃতপক্ষে ফণিভূষণ এবং মণিমালিকার এই রোমাঞ্চকর গল্প এতক্ষণ আমাদেরকে শোনাচ্ছিলেন গ্রামের স্কুল মাস্টার, এবং গল্পটি শুনছিলেন ঘাটে বসে থাকা সেই আগন্তুক ব্যক্তি যিনি হাওয়া বদলের জন্য ওই জীর্ণ বাড়িটিতে এসছিলেন। সেই ব্যক্তি, চারিদিক নিস্তব্ধ, সন্ধ্যা নেমে এসছে, এবং গল্প বলে এতক্ষণ পর স্কুল মাস্টার থামেন, এবং তারপর যাকে গল্প শোনাচ্ছিলেন তাকে জিজ্ঞেস করেন, গল্পটি কি আপনার বিশ্বাস হলো? সেই ব্যক্তি তখন বলেন যে বিশ্বাস হলো কি হলো না সেটা পরের কথা, বর্ণনাটা অন্য জায়গায় বা বক্তব্যটা অন্য জায়গায়। সে ব্যক্তি তখন তার উত্তরে যেটা বলেন সেটাই ভাবার বিষয়। তিনি তার উত্তরে বলেন, আমার নাম শ্রী ফণিভূষণ, এবং এই বাড়িটি আমার নিজের বাড়ি। এবং যে স্কুল মাস্টার এতক্ষণ এই গল্পটি বলছিলেন তিনি তাতে একটুও লজ্জিত হন না বা অপ্রস্তুত হন না। তিনি বলেন, ও আচ্ছা, আমি এটাই আন্দাজ করেছিলাম। তা আপনার স্ত্রীর নাম কি ছিল? তিনি বলেন, আমার স্ত্রীর নাম ছিল নৃত্যকালী। আশ্চর্যের ব্যাপার, মণিহারা নিয়ে আজ পর্যন্ত যত সিনেমা হয়েছে, বিভিন্নভাবে এটাকে অন্যভাবে মেকিং করা হয়েছে, এটাকে নিয়ে বিভিন্ন রকম উপস্থাপনা হয়েছে, সেখানে কিন্তু গল্পটার প্রথম এবং শেষ এই দুটো অংশকে বেশিরভাগ ক্ষেত্রে বর্জন করে দেওয়া হয়েছে। শুধুমাত্র ফণিভূষণ এবং মণিমালিকার এই ভৌতিক গল্পটাই সেখানে প্রাধান্য পেয়েছে। তার কারণ গল্পটার এই ভৌতিক রসটাই সবার ভালো লেগেছে। তার কারণ বাঙালি ভূতের গল্প শুনতে ভালোবাসে। ভূতের গল্পের প্রতি আমাদের একটা অমোঘ আকর্ষণ। ভূতের গল্প আমরা বিশ্বাস করতে ভালোবাসি। কিন্তু প্রকৃতপক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিজ্ঞান মনস্ক রবীন্দ্রনাথ ঠাকুর, তার লেখা কোনো ভূতের গল্পতেই ভূতকে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন কি আদৌ? আমার মনে হয় না। তিনি তার লেখা প্রত্যেকটা ভূতের গল্পেই হিউম্যান সাইকোলজিকে প্রাধান্য দিয়েছিলেন, যেখানে তিনি সবসময় বলে গেছেন যে ভূতের গল্পগুলো প্রকৃতপক্ষে মানুষেরই মস্তিষ্ক প্রসূত। ভূতের গল্পগুলো প্রকৃতপক্ষে আমাদের মনেই রয়েছে, আমরা আমাদের মন থেকে সেটাকে সৃজন করি। সেই কারণেই হয়তো তার লেখা প্রত্যেকটা ভূতের গল্পতেই আমরা দেখি এখানে একজন গল্প কথক রয়েছেন, তিনি গল্পটা বলছেন, এবং কিছু শ্রোতা রয়েছে তারা গল্পটা শুনছে, এবং কোথাও একটা গিয়ে গল্পের শেষে তিনি ভাঙিয়ে দিয়েছেন এই সত্যটা বলে যে এটা কোথাও একটা শুধুমাত্র গল্পই, এর কোনো বাস্তব ভিত্তি নেই। এক্ষেত্রেও তাই হয়েছে, ক্ষুধিত পাষাণের ক্ষেত্রেও তাই হয়েছে, এবং এই জায়গাটাতেই তিনি রবীন্দ্রনাথ, তিনি অন্যতম একজন শ্রেষ্ঠ সাহিত্যিক। তিনি একদিকে আমাদের
রহস্যে রোমাঞ্চে পুলকিত করেন, আরেকদিকে কুসংস্কারের অন্ধকারে আমাদেরকে ডুবিয়ে দেন না, সেখান থেকেও আমাদের বিজ্ঞানের দিকে, আলোর দিকে উত্তোলিত করেন। কেমন লাগলো আজকের উপস্থাপনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। যদি আমার আজকের আলোচনা ভালো লাগে, ক্ষুধিত পাষাণের আলোচনা শুনতে পারেন, অলরেডি চ্যানেলে আপলোড করা আছে। নিশীথের আলোচনা চ্যানেলে আপলোড করা আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, অবশ্যই যুক্ত থাকতে পারেন চ্যানেলের সঙ্গে এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা বাংলা সাহিত্য সংক্রান্ত এরকম আরও অনেক অনেক আলোচনা শোনার জন্য। ধন্যবাদ।